প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি। মাইকেল মধুসূদন দত্তের লেখা এটা মেঘনাদ বধ মহাকাব্যের অংশবিশেষ। তো লেখকের পরিচিতি সম্পর্কে আমরা একটু জেনে নিই। আধুনিক বাংলা কবিতার অগ্রদূত মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি। তার মায়ের তত্ত্বাবধানেই গ্রামেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। সেখানে ছাত্রাবস্থায় তার সাহিত্য প্রতিভা স্ফুরণ ঘটে। 1843 খ্রিস্টাব্দে খ্রিস্টধর্ম গ্রহণ করে তিনি পিতৃপ্রদত্ত নামের শুরুতে মাইকেল নাম যোগ করেন। তার এই ধর্মান্তকরণ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ফলে তার পিতা রাজনারায়ণ দত্ত তাকে ত্যায্য পুত্র করেন। ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ ত্যাগ করে শিবপুরের বিশপ কলেজে ভর্তি হতে হয়। সেখানে তিনি গ্রিক, লাতিন, হিব্রু ভাষার শিক্ষার সুযোগ পান। মধুসূদন বহু ভাষায় দক্ষ ছিলেন। ইংরেজি ও সংস্কৃত সহ ফরাসি, জার্মান ও ইতালীয় ভাষাতেও তিনি দক্ষতা অর্জন করেছিলেন। হিন্দু কলেজের ছাত্রাবস্থায় তার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি ভাষা, কিন্তু বিদেশি ভাষার মোহ থেকে মুক্ত হয়ে তিনি মাতৃভাষার কাছে আবার ফিরে আসেন। কপোতাক্ষ নদ কবিতাই তার উৎকৃষ্ট উদাহরণ। যে কবিতা তিনি বলেছিলেন, সতত হে নদ তুমি পরম মোর মনে, সতত তোমারই কথা ভাবি হেবি হবে। মাতৃভাষা বাংলায় রচিত অমর কাব্যের তিনি ছিলেন স্রষ্টা। রোমান্টিক ও ধ্রুপদী সাহিত্যের আশ্চর্য মিলন ঘটেছে তার সাহিত্যে। দেশপ্রেম, স্বাধীনতার চেতনা এবং নারী জাগরণে মধুসূদনের সাহিত্যের প্রধান সুর। মধুসূদন বাংলা কবিতার প্রথা ভেঙে দিয়ে নতুন এক ছন্দে কবিতা নির্মাণ শুরু করেন। প্রথম চরণের সঙ্গে দ্বিতীয় চরণের মিল রক্ষা করেননি বলেই তার প্রবর্তিত ছন্দকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ। তবে এটি বাংলা অক্ষরবৃত্ত ছন্দেরই নবরূপায়ণ। তার শ্রেষ্ঠতম কীর্তি মেঘনাদ বধ কাব্যে এ ছন্দের সফল প্রয়োগ ঘটে। এ ছন্দে তিনি আরও কিছু নতুন বিষয় যোগ করেছেন বলে একে বলা হয় 14 মাত্রার অমিল প্রবহমান জ্যোতিস্বাধীন অক্ষরবৃত্ত ছন্দ। বাংলায় চতুর্দশপদী কবিতা বা সনেটেরও প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা নাটকের উদ্ভব যুগের শ্রেষ্ঠ নাট্যকারও তিনি। আধুনিক নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী এবং প্রহসন জাতীয় রচনা একেই কি বলে সভ্যতা, পুরুষারিকের ঘাড়েরও তার অন্যতম সৃষ্টি। তার কাব্যগ্রন্থগুলো হলো তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা বলি ইত্যাদি। তো লেখকের জন্ম, সাহিত্যকর্ম আমরা জানলাম। যে কবিতাটি নিয়ে আজকে আমরা এখন আলোচনা করব সেই কবিতার মূল বক্তব্যে এবার যাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কবিতার মূল বক্তব্য নিয়ে একটু আলোচনা করব। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের বধ নামক ষষ্ঠ সর্গ থেকে সংকলিত হয়েছে। তো 9টি স্বর্গে বিন্যস্ত মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসম সাহসী বীর মেঘনাদের। রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে রাজা রাবণ শত্রুর উপর্যুপরি দৈব কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন। ভ্রাতা কুম্ভকর্ণ ও পুত্র বীরবাহুর মৃত্যুর পর মেঘনাদকে পিতা রাবণ পরবর্তী দিবসে অনুষ্ঠেয় মহাযুদ্ধের সেনাপতি হিসেবে বরণ করে নেন। যুদ্ধজয় নিশ্চিত করার জন্য মেঘনাদ যুদ্ধযাত্রার পূর্বেই নিকুম্বিলা যজ্ঞাগারে ইষ্টদেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে মনস্থির করেন। মায়াদেবীর আনুকূল্যে এবং রাবণের অনুজ বিভীষণের সহায়তায় লক্ষণ শত শত প্রহরীর চোখকে ফাঁকি দিয়ে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশে সমর্থ হয়। কপট লক্ষণ নিরস্ত্র মেঘনাদের কাছে যুদ্ধ প্রার্থনা করলে মেঘনাদ বিস্ময় প্রকাশ করেন। শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্বিলা যজ্ঞাগারে লক্ষণের অনুপ্রবেশ যে মায়া বলে সম্পন্ন হয়েছে তা বুঝতে আর বিলম্ব ঘটে না। ইতোমধ্যে লক্ষণ তলোয়ার কোষমুক্ত করলে মেঘনাদ যুদ্ধসাজ গ্রহণের জন্য সময় প্রার্থনা করে লক্ষণের কাছে, কিন্তু লক্ষণ তাকে সময় না দিয়ে আক্রমণ করে। এ সময় অকস্মাৎ যজ্ঞাগারের প্রবেশদ্বারের দিকে চোখ পড়ে মেঘনাদের। দেখতে পায় বীর যোদ্ধা পিতৃব্য বিভীষণকে।
মুহূর্তে সব কিছু স্পষ্ট হয়ে যায় তার কাছে। ক্ষুল্লতা তো বিভীষণকে প্রত্যক্ষ করে দেশপ্রেমিক নিরস্ত মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে, সেই নাটকীয় ভাষ্যই বিভীষণের প্রতি মেঘনাদ অংশে সংকলিত হয়েছে। এ অংশে মাতৃভূমির প্রতি ভালোবাসা যেমন প্রকাশ পেয়েছে, আবার অন্যদিকে বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে ঘৃণা। ভ্রাতৃত্ব, জ্ঞাতিত্ব ও জাতিসত্তার সংহতির গুরুত্বের কথা যেমন এখানে ব্যক্ত হয়েছে, তেমনি এর বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রকে অভিহিত করা হয়েছে নীচতা ও বর্বরতা বলে। 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান মাইকেল মধুসূদন দত্ত বাল্মীকি রামায়ণকে নবমূল্য দান করেছেন এ কাব্যের মধ্যে। মানব কেন্দ্রিকতাই রেনেসাঁস বা নবজাগরণের সার কথা। ওই নবজাগরণের প্রেরণাতেই রামায়ণের রাম লক্ষ্মণ মধুসূদনের লেখনীতে হীনরূপে স্থান পেয়েছে এবং রাক্ষসরাজ রাবণ ও তার পুত্র মেঘনাদ যাবতীয় মানবীয় গুণের ধারকরূপে উপস্থাপিত হয়েছে। দেবতার আনুকূল্যপ্রাপ্ত রাম লক্ষ্মণ নয়, পুরাণের রাক্ষসরাজ রাবণ ও তার পুত্র মেঘনাদের প্রতি মধুসূদনের মমতা ও শ্রদ্ধাবোধই প্রকাশ পেয়েছে এই কবিতায়। তো এবার আমরা কবিতার মূল আলোচনায় যাব। যেহেতু তোমাদের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় অ্যান্সার করতে হবে, সেখানে অনুধাবনমূলক প্রশ্ন আসে, সেই অনুধাবনমূলক প্রশ্নে তোমাদেরকে বিস্তারিত লিখতে হয়, আর অবশ্যই সেটা বইকে কেন্দ্র করে তোমাদের লিখতে হবে। এজন্য আমাদের বইটার ভালো করে পড়া উচিত এবং প্রতিটা লাইন একটু মনোযোগ দিয়ে তার ব্যাখ্যা বিশ্লেষণ করা উচিত, তাহলে আমাদের পরবর্তীতে প্রশ্নগুলো অ্যান্সার করতে, উত্তর করতে সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থী, তা আমরা শুরু করছি। তোমরা সামনে বই নিয়ে একটু দেখো, আর ইম্পর্টেন্ট যে বাক্যগুলো আছে যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে সেগুলো আলোচনা করে দিচ্ছি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। অরিন্দম, অরিকে দমন করে যে, মানে এখানে অরিন্দম হলো মেঘনাদ। তো মেঘনাদ অসম সাহসী বীর, আর সে ভারাক্রান্ত মন নিয়ে যে কথাগুলো বলছে তার চাচা বিভীষণকে লক্ষ্য করে। সেখানে বলছে যে রুদ্ধদ্বার যজ্ঞাগারে লক্ষণের যে অনুপ্রবেশ, আর সে অনুপ্রবেশের অন্যতম কারণ যে পথপ্রদর্শক বিভীষণ, তা অনুধাবন করে বিস্মিত বিপন্ন মেঘনাদের প্রতিক্রিয়া এখানেই ব্যক্ত হয়েছে। হায় তা তো উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী। বিভীষণকে লক্ষ্য করে মেঘনাদ বলছে যে তোমার জননী হলো নিকষা সতী, তোমার কি শোভা পাচ্ছে এই কাজটা করা, যে কাজটি করার মধ্য দিয়ে তুমি লক্ষণকে এই লঙ্কাপুরীতে প্রবেশের সুযোগ করে দিয়েছ। সহদর রক্ষশ্রেষ্ঠ, রাক্ষসদের রাজা, সে রাক্ষসকুলের শ্রেষ্ঠ রাবণ, তার হলো সহদর। শুলি শম্ভুনিব কুম্ভকর্ণ, শূলপাণি মহাদেবের মতো সেই কুম্ভকর্ণের কথা বলা হচ্ছে, রাবণের মধ্যম সহদর। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, ভ্রাতৃপুত্র বলতে এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে, আর বাসব বিজয়ী বলতে যে দেবতাদের রাজা ইন্দ্র বা বাসবকে জয় করেছে যে, আর এ কারণেই মেঘনাদের আরেক নাম হলো ইন্দ্রজিৎ। তো এখানে যে কথাটি বলতে যাচ্ছে মেঘনাদ, যে নিকষা সতীর সন্তান হয়ে, রাবণের ভাই হয়ে, কুম্ভকর্ণের ভাই হয়ে এবং মেঘনাদের চাচা হয়ে কেমন করে বিভীষণ এই কাজটা করতে পারল। মানে বিভীষণের প্রতি মেঘনাদের যে একটা মানে প্রতিক্রিয়া, লক্ষণকে দেখে, লক্ষণ নিকুম্বিলার যজ্ঞাগারে দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে যুদ্ধ করার জন্য, আর সেইখানে বিভীষণ দাঁড়িয়ে আছে, আর সেটা দেখি মেঘনাদ এই উক্তিটি করছেন। নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, চণ্ডালে বসাও আনি রাজার আলোয়ে। তস্কর বলতে আমরা চোর ডাকাত বুঝি, তো এখানে লক্ষণকে সেই চোর ডাকাতের সঙ্গে তুলনা করা হয়েছে। চণ্ডাল সে নিচু বর্ণের লোক, লক্ষণকে সেই চণ্ডাল বলে এখানে মেঘনাদ চিহ্নিত করেছে। আর রাজার আলোয় মানে এই লঙ্কাপুরীতে, এই রাজা রাবণের লঙ্কাপুরীতে বিভীষণ কেমন করে লক্ষণের মতো একজন নিচু বর্ণের লোককে একজন
চোরকে ডাকাতকে এই লঙ্কা নগরীতে এনে হাজির করিয়েছে। কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য। তো পিতৃতুল্য পিতার মতো বিভীষণ গুরুজন, আর তাকে গঞ্জনা করা মেঘনাদের ইচ্ছাও নেই, কিন্তু তারপরও তার মনের ক্ষোভের সে কথাগুলো বলছে। ছাড়ো দ্বার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবা হবে। তো বিভীষণকে দরজা থেকে সরে যেতে বলছে, আর মেঘনাদ অস্ত্রাগারে যাবে। সেখান থেকে অস্ত্র নিয়ে সে রামের সে ছোটো ভাই লক্ষ্মণকে যুদ্ধ করে তাকে আঘাত করে মানে লঙ্কা নগরীর যে কলঙ্ক হয়েছে এই বিভীষণের মাধ্যমে লক্ষ্মণ এই লঙ্কা নগরীতে প্রবেশ করেছে, সেই কলঙ্ককে সে দূরীভূত করবে এই যুদ্ধ করার মধ্য দিয়ে। উত্তরীলা বিভীষণ বৃথায় সাধনাধিমান, রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব। তো বিভীষণ মেঘনাদকে উত্তর করছে যে তোমার এই চেষ্টা বৃথা যাবে। আর রাঘব সেই রামচন্দ্রকে প্রদান হচ্ছে। তো রামচন্দ্রের রঘুবংশের যে শ্রেষ্ঠ সন্তান রামচন্দ্র, আর সেই রামচন্দ্রের আজ্ঞাবহ হলো বিভীষণ। আর সেই বিভীষণ কেমন করে তার বিপক্ষে কাজ করে, মেঘনাদের পক্ষে এটা সম্ভব হবে না। রক্ষিতে অনুরোধ, উত্তরীলা কাতরে রাবণী মেঘনাদ রাবণপুত্র রাবণী, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে, মানে তোমার কথা শুনে এখানে আমার মৃত্যুকে আলিঙ্গন করতে ইচ্ছে করছে। রাঘবের দাস তুমি, মেঘনাদ প্রশ্ন করছে যে রাবণের ভাই বিভীষণ তুমি কেমন করে রামচন্দ্রের দাস হও। কেমনেও মুখে আনিলে কথা তা তো কহতা দাসেরে, স্থাপিলা বিধুরে বিধি স্থান ললাটে, পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। তো বিধাতা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছেন, সে চাঁদ কখনো মাটিতে পড়ে গড়াগড়ি যেতে পারে না। এখানে বিভীষণকে মেঘনাদ তার বংশগৌরব এবং তার যে আত্মমর্যাদা বোধ সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই উক্তিটি করছে, যে নিশ্চল আকাশে চাঁদ যেমন স্থাপিত আছে, সে চাঁদ কখনো মাটিতে গড়াগড়ি যেতে পারে না, ঠিক তেমনি এই মানে রক্ষ পরিবারের জন্ম হয়েও, নিকষা সতীর সন্তান হয়েও, রাবণের ভাই হয়েও কেমন করে বিভীষণ এ কাজটা করতে পারছে। ভুলিলে কেমনে হে তুমি, কে তুমি জনম তব কোন মহাকুলে, কে ভাসে অধম রাম। তো তুমি কেমন করে ভুলতে পারলে যে তোমার বংশ পরিচয়ের কথা, তোমার আত্মমর্যাদার কথা। আর রাম সে কে, যার আজ্ঞাবহ হয়ে তুমি তোমার নিজেরই স্বজাতির বিরুদ্ধে বিদ্রোহ করছো, যুদ্ধ ঘোষণা করছো। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কিসে কভু প্রভু পঙ্কিল শরীরে। এখানে কি বলছে দেখো, যে স্বচ্ছ সরোবর বলতে আমরা যেটা বুঝি যে দিঘি, বড় জলাশয়, সেখানে শাপলা পদ্ম ফুলে ভরে থাকে। তো সেখানে রাজহংস খেলা করে। তো রাজহংস কখনো কি সেই স্বচ্ছ সরোবর ভুলে গিয়ে মানে কাদাযুক্ত নর্দমায় গিয়ে কখনো খেলা করবে? কখনোই করবে না। তো বিভীষণ কেমন করে এই লঙ্কা নগরী বিপক্ষে গিয়ে রাম এবং লক্ষ্মণকে সহযোগিতা করছে। শৈবাল দলের রাজহংস স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। শৈবাল দলের ধাম সেই শ্যাওলাযুক্ত নর্দমাযুক্ত সে ডোবার কথা বলা হচ্ছে, যে পরিষ্কার দিঘির পানিতে যে রাজহংস খেলা করে, সেই রাজহংস কখনো ময়লা পানিতে কখনো যেতে পারে না। মৃগেন্দ্র কেশরী কবে, হে বীর কেশরী সম্ভাসে শৃগালে মিত্রভাবে। এখানে শিয়াল বলতে রামচন্দ্রকে বোঝানো হয়েছে। আর মৃগেন্দ্র কেশরী মানে পশুরাজ সিংহ। তো পশুরাজ সিংহ কখনো কি শিয়ালের সঙ্গে
মিত্রভাবে কথা বলে, বন্ধুত্বপূর্ণ আচরণ করে। শিয়াল এবং সিংহর মধ্যে একটা মানে দূরত্ব থাকবেই, এক লড়াই থাকবেই। তো কেমন করে বিভীষণ এই রাক্ষস বংশের সন্তান হয়ে এই রামের পক্ষ হয়ে কাজ করছেন। অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। মেঘনাদের প্রতিটা কথার মধ্য দিয়েই বিভীষণকে তার মানে আত্মপরিচয় বোধ, তার সম্মানবোধ, তার জন্মবৃত্তান্ত, তার ভাই, তার মা, সব কিছু স্মরণ করার মধ্য দিয়েই মেঘনাদ বারবার সেটাই বলতে চাচ্ছে যে বিভীষণের মতো একজন ব্যক্তির পক্ষে কখনোই রাম লক্ষ্মণকে সহযোগিতা করা শোভা পায় না, অনুচিত এটা। তো এখানে বলছে যে আমি মেঘনাদ অজ্ঞ, তুমি বিজ্ঞ আমার চেয়ে, কোনো কিছু তোমার অজানা নয়, তারপরে কেন তুমি এরকম আচরণ করলে? ক্ষুদ্রমতি নরসুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্ভদে সংগ্রামে। তো এখানে লক্ষণকে হীনবুদ্ধি কুটবুদ্ধি সম্পন্ন হিসেবে বোঝানো হচ্ছে যে ক্ষুদ্রমতি নর, যে একটা হীনবুদ্ধি কুটবুদ্ধি সম্পন্ন মানুষ, তা না হলে সে কেমন করে মেঘনাদকে বিনা অস্ত্রে যুদ্ধ করার আহ্বান জানায়। কহ মহারথী, একই মহারথী প্রথা, মানে একজন মহাবীর শ্রেষ্ঠ বীরের পক্ষে কি এটা শোভা পায়? কখনোই না। মানে লড়াই হবে, অস্ত্র থাকবে, সামনাসামনি লড়াই করবে, কিন্তু অস্ত্রবিহীন একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষ কখনো লড়াই করতে পারে না। তাহলে সেখানে বীরের যে বীরত্ব সেটা নষ্ট হয়ে যাবে। নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে কথা। মানে এই লঙ্কা নগরীর ছোটো বাচ্চারাও সে কথা শুনলে হেসে কুটি কুটি হয়ে পড়বে। ছাড়হ পথ, আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে, বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। তো বিভীষণকে বলছে তুমি আমার পথ ছেড়ে দাও, আমি অস্ত্র নিয়ে আসি এবং লক্ষণের বিরুদ্ধে লড়াই নামি, দেখি কেমন করে লক্ষণ আমাকে, মানে সৌমিত্রী মানে সুমিত্রার গর্ভজাত সন্তান হলো লক্ষণ, আর লক্ষণের আরেক নাম হলো সৌমিত্রী। তো কেমন করে লক্ষণ আমাকে এই যুদ্ধে পরাজিত করে, আমাকে আঘাত করে, কোন দেব বলে, মানে কোন দেবতার আশীর্বাদে লক্ষণ এত শক্তি সাহস সঞ্চার করতে পারে। দেব দৈত্য নররণে, স্বচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের। তো মেঘনাদ মহাবীর, তার বীরত্বের কথা সবাই জানে। তো সেটাই বিভীষণকে বলছে যে তুমি স্বচক্ষে দেখেছ আমার বীরত্বের দিকটা, দেখি কে আমাকে কিভাবে আটকাতে পারে। কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। তো দুর্বল মানব বলতে সে আবার লক্ষণকে বোঝানো হচ্ছে যে মহাবীর বাসব বিজয়ী, আর যে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছে, আর সেই কিনা একজন মানুষের কাছে মাথা নত করবে, হেরে যাবে, এটা কখনোই হতে পারে না। নিকুম্ফিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্বি, আজ্ঞা কর দাসে শাস্তি নরাধামে। তো মেঘনাদ নিকুম্বিলা যজ্ঞাগারে সে নির্ভীক চিত্তে প্রবেশ করলো, মানে দাম্ভিকতার সাথে। সে একজন মহাবীর, সে যুদ্ধের প্রাক্কালে এই যজ্ঞাগারে ইষ্ট দেবতার পূজা সম্পন্ন করে যুদ্ধে অংশগ্রহণ করত, আর সেই একই পন্থা অনুসরণ করে এই লক্ষণকেও পরাজিত করার অভিপ্রায় নিয়ে মেঘনাদ নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করছে। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী। তো বিভীষণকে লক্ষ্য করে মেঘনাদ বলছে যে তোমার এই জন্মপুরীতে কেমন করে একজন সাধারণ মানুষ প্রবেশ করে, যে মানুষরা বনে বাস করে, অথচ রাক্ষসপুরীতে তারা কোন সাহসে প্রবেশ করেছে। হে বিধাত, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস। তো নন্দন কানন এখানে যেটা বোঝানো হচ্ছে সে লঙ্কা নগরীকে, মানে জান্নাতের মতো ফুলের বাগান দ্বারা পরিপুষ্ট, স্বর্ণ দ্বারা বেষ্টিত। তো এই লঙ্কা নগরীতে যেখানে দৈত্য মানে রাক্ষস রাজা রাবণ অবস্থান করছে, আর প্রফুল্ল কমলে কীটবাস মানে ফুলের মধ্যে কীট বাস করে, পোকা বসবাস করে, পদ্ম ফুলে পোকা বসবাস করে। তো যাই হোক, এই লঙ্কা নগরীতে লক্ষণের এই প্রবেশটাকে
মেঘনাদ বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে যে লক্ষণ একজন সাধারণ মানুষ, সে কেমন করে এই রাক্ষসদের এই লঙ্কাপুরীতে প্রবেশ করছে। কহ তাত সহিব কেমনে হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তব। তো বিভীষণকে লক্ষ্য করে তার যে কথাগুলো, যে পিতৃব্য বিভীষণের প্রতি তার যে আক্ষেপ, তার যে বিস্ময়পূর্ণ বক্তব্য, সেটা এইভাবে প্রকাশ পাচ্ছে যে কেমন করে আমি একজন মহাবীর এটা সইব, এই অপমান সইব, আর তোমার ভ্রাতুষ্পুত্র আমি, এটাও তুমি জানো কেমন করে আমি সইব। তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, মানে তুমিও সেই রাক্ষস বংশে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি, তুমি কেমন করে এটা সইছ। মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি মলিন বদন লাজে, মানে সাপের সামনে যখন মন্ত্র পড়া হয় তখন সাপ যেমন ফণা তুলতে গিয়ে মাথা নিচু করে ফেলে, তো এই রাক্ষস বংশে জন্মগ্রহণ করে বিভীষণ তুমি কেমন করে মাথা নিচু করে এই জিনিসগুলো সইতে পারছো। লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ। তো বিভীষণ উত্তর দিচ্ছে, লক্ষ্মী রাবণ আত্মজে নহি দোষী আমি বৎস বৃথা ভৎস মোরে তুমি নিজ কর্মদোষে হায় মজাইরা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। তো মেঘনাদকে লক্ষ্য করে বলছে বিভীষণ যে আমার এখানে দোষের কি আছে, আর এখানে আমার লজ্জা পাওয়ারই কি আছে। নিজের কর্মদোষী রাজা রাবণ আজকে তার এই লঙ্কাপুরীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। বিরত সতত পাপে দেবকুল এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা একাল সরিলে। মানে প্রলয় মানে কেয়ামত বা ব্যাপক ক্ষতি বা ধ্বংস, মানে একটা ঝড় তুফান হলে যেমন সমস্ত পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, ঠিক তেমনি রাবণের একটা কাজের জন্যই, একটা কর্মের জন্যই আজকের এই অবস্থা। তো রাবণের এই কর্মের কাহিনীটা যদি আমরা দেখতে যাই, রামায়ণের সেই দিকে আমাদের দৃষ্টি চলে যায় যে রামের স্ত্রী সীতাকে রাবণ অপহরণ করে নিয়ে এসেছিল, আর সেই সীতাকে উদ্ধারের জন্যই আজকে এই লক্ষণের এই লঙ্কা অভিযান। আর সেটাই বিভীষণ বলছে যে এখানে আমার কি দোষ আছে, কেনই আমাকে ভৎসনা করছো, কেনই আমি লজ্জা পাবো এটা স্মরণ করে। কারণ রাক্ষসরাজ রাবণ তার নিজের দোষেই আজকে তার এই লঙ্কা নগরীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। তো যেমন করে প্রচণ্ড ঝড় তুফানে সমস্ত পৃথিবী উল্টাপাল্টা হয়ে যায়, ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়, ধ্বংসলীলার সৃষ্টি হয়, ঠিক তেমনি রাবণের এই কর্মকাণ্ডের জন্যই লঙ্কার আজকের এই অবস্থা। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেই আমি। তো বিভীষণ নিজেকে বাঁচানোর জন্যই রামচন্দ্রের আশ্রয়ে গিয়েছে এবং তাকে সহযোগিতা করছে। পরদোষে কে চাহে মজিতে, মানে অন্যের জন্য কে নিজের ধ্বংস চায় বা নিজেকে শেষ করতে চায়, বিপদগ্রস্ত হতে চায়। রুশিলা বাসব ত্রাস। তো আক্রোশের সঙ্গে মেঘনাদ বলছে, গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী হে রাক্ষস রাজানুরাজ বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসে শুনি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। তো মেঘনাদ বিভীষণকে বলছে যে কোন কারণে সে রাজা রামচন্দ্রের আজ্ঞাবহ হয়ে তার এই ধর্মকে, মানে বিশেষ করে তার এই স্বজাতির সঙ্গে তার এই বেইমানি করা বা তার এই নিজের দেশের সঙ্গে তার এই বেইমানি করা, এটা সে করছে। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। তো শাস্ত্র মতে একটা কথা আছে যে গুণহীন হয়েও নির্গুণ স্বজনই শ্রেয়। আর এখানে মেঘনাদ সেটাই বলছে যে গুণবান হলেও তারা কখনো আপন হয় না। তো বিভীষণকে তার বংশমর্যাদার বিষয়টি স্মরণ করিয়ে দিতেই মেঘনাদ কথা বলছে যে গুণহীন স্বজনই শ্রেয়, সে তার যতই গুণ না থাকুক, কিন্তু গুণবান হয়ে সে যদি স্বজাতির সঙ্গে বেইমানি করে তাহলে সেই স্বজনের কোনো
গুরুত্ব নেই, মূল্যায়ন হয় না, মূল্য নেই আর কি। পর সদা এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জিত মা হেন সহবাসে। হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিজ সহ নিচ সে দুর্মতি। তো এখানে মেঘনাদ বিভীষণকে বলছে যে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ হয়েও তুমি কোথা থেকে এ কথা শিখলে। আর এ কথার পরিপ্রেক্ষিতে আমি তোমার কোনো গঞ্জনা করব না, তবে একটা কথাই তোমাকে বলবো যে গতি যার নিজ সহ নিচে সে দুর্মতি। তো যার গন্তব্যস্থল বা তার গমন আশ্রয় মানে যে নিচের দিকে যায়, আর খারাপ দুষ্ট লোকের সঙ্গে যার সহবাস ওঠা বসা হয়, সে কখনো ভালো কিছু আশা করতে পারে না, বা মানে মঙ্গল কিছু আশা করতে পারে না। এখানে মেঘনাদ যেটা বলতে যাচ্ছে বিভীষণকে লক্ষ্য করে, যে সে তার দেশের সঙ্গে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে, আর তার যে মানে সে রামচন্দ্রের সঙ্গে বা লক্ষ্মণের সঙ্গে একত্রিত হয়ে এই লঙ্কা নগরীর বিরুদ্ধে যে তার একটা অবস্থান, এটা মেঘনাদ কোনোভাবে মেনে নিতে পারছে না। তো সেজন্য সে তার পিতৃতুল্য বিভীষণকে লক্ষ্য করেই এই কথাগুলো এখানে বলছে। তো এটা মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গের ষষ্ঠ স্বর্গ, যেটা বধ নামক অংশ, সেটার সংকলন। আর লক্ষ্মণ এই নিকুম্বিলা যজ্ঞাগারী মেঘনাদকে নির্মমভাবে হত্যা করে। আর এখানে মধুসূদন দত্ত সে রামায়ণের যে রাম লক্ষ্মণেরকে এখানে পরিবর্তিত করেছেন এভাবেই, যে নবজাগরণের যে চিন্তা চেতনা, মানব কেন্দ্রিকতায় যেখানে বিশাল হয়ে দেখা দিয়েছেন, সেখানে রাজা রাবণকে, মেঘনাদকে এখানে একজন অসাধারণ দেশপ্রেমী মানুষ হিসেবে দেখানো হয়েছে। তো মেঘনাদের সেই দেশপ্রেম, সেই দেশত্ববোধের মধ্য দিয়ে একজন সামান্য মানে রাক্ষস হয়েও তারা যে শ্রেষ্ঠত্ব পেয়েছে, মধুসূদনের এই নবজাগরণ বা রেনেসাঁসের মধ্য দিয়ে, মানবপ্রেমিতার মধ্য দিয়েই তার নবরূপায়ণ ঘটানোর তিনি চেষ্টা করেছেন। তো যাই হোক, সর্বশেষ যে কথাটা বলছি, যে এখানে এই বিভীষণের প্রতি মেঘনাদ যে অংশটা আমরা দেখব, এটা একটা অক্ষরবৃত্ত ছন্দের কবিতা, 8-6 মাত্রার কবিতা। তো এই 8-6 মাত্রার মধ্যে আছে অষ্টক এবং শতকের ব্যাপার। অষ্টকে ভাবের প্রবর্তনা আছে, আর 6 মাত্রার শতকে থাকে ভাবের বিস্তার বা পরিণতি। তো লেখক এই 14 মাত্রার এই অক্ষরবৃত্ত ছন্দের মধ্য দিয়েই নব যে রূপায়ণ ঘটিয়েছেন, যেটা অমিত্রাক্ষর ছন্দ হিসেবে পরিচিত। আর সেটাকেই মূলত তিনি তার যে আধুনিক চিন্তা চেতনার যে স্ফুরণ ঘটানো, সেটার মধ্য দিয়েই বিকাশ করেছেন। তো যাই হোক, এই কাব্যাংশটি 14 মাত্রার অমিল প্রবহমান জ্যোতিষাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত, আমরা জানি। আর 14 মাত্রার এই কবিতাটি 8-6 মাত্রা দুটি পর্বে বিন্যস্ত। তো এখানে জ্যোতিপাত বিরাম চিহ্নের স্বাধীন ব্যবহারও লক্ষ্য করা যায়। ভাব প্রকাশের একটা প্রবহমানতাও এই ছন্দের বিশেষ লক্ষণ হিসেবে বিবেচ্য। তার মানে বিভীষণের প্রতি মেঘনাদ নাকি মধুসূদন দত্তের অমর মহাকাব্য মেঘনাদ বধ কাব্যের অংশবিশেষ, যেটা তোমাদের পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত। তো প্রিয় শিক্ষার্থী, তো এই কবিতাটি তোমাদেরকে আমি যতটুকু পেরেছি বুঝিয়ে দিয়েছি। তোমরা নিজেরা বাসায় বই নিয়ে প্রতিটা লাইন ভালো করে পড়বে, এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর যে প্রতিটা লাইন থেকে হতে পারে, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর প্রতিটা লাইন থেকে হতে পারে, সেটা তোমাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। আর এখানে ইম্পর্টেন্ট কয়েকটা বাক্য আছে, যেমন ধরো যে একটা বাক্য আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, যেমন এখনই বললাম আমি, একটা বাক্য যে এটা যেমন আছে, নির্গুণ গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। মানে গুণহীন হলেও নির্গুণ স্বজনই শ্রেয়, কারণ গুণবান হলেও তারা কখনো আপন হয় না। এই ভাব থেকেই এই বাক্যটা বলা হয়েছে। তারপরে আবার একটা আছে, দেখো এটা পরীক্ষায় আসে। তারপর আরেকটা প্রশ্ন আছে, তোমাদের আমি সেগুলো ধরিয়ে দিচ্ছি একটু, তোমরা সেখানে আর একটু মানে ভালো করে বাসায় দেখবে। যে স্থাপিলা বিধিরে বিধি স্থানুর ললাটে, এইটাও অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন আসে, যে নিশ্চল আকাশে
সৃষ্টিকর্তা চাঁদ স্থাপন করেছেন, সে চাঁদ কখনো মাটিতে গড়াগড়ি, বিখ্যাত চাঁদ কখনো মাটিতে গড়াগড়ি যাবে না। তারপর আরেকটা আছে, যেমন দেখো প্রফুল্ল কমলে কীটবাস, প্রফুল্ল কমলে কীটবাস, এখানে সেই লক্ষণকেই বোঝানো হচ্ছে যে কমল স্বরূপ কমল সম লঙ্কাপুরীতে কীটরূপী লক্ষণের প্রবেশ, এটাকে বোঝানো হচ্ছে। তারপরে হলো যে চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়, এখানেও সেই লক্ষণকে বোঝানো হচ্ছে যে নিচু শ্রেণীর নিচু বর্ণের লক্ষণকে বিভীষণ কেমন করে সে রাজা রাজপুরীতে নিয়ে আসলো, এটা নিয়ে এই আক্ষেপটা এখানে প্রকাশ পাচ্ছে। তো এরকম অনেকগুলো বাক্য আছে, প্রায় অনেকগুলো বাক্য আছে, সেই সবগুলো বাক্য থেকে অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় বই নিয়ে একটু চেষ্টা করবে। আর এই করোনাকালীন সময়ে এই অনলাইন ক্লাসে যতটুকু আমরা যেভাবে পারছি তোমাদের সহযোগিতা করার চেষ্টা করছি, তোমরাও একটু আমাদের সহযোগিতা করবে বাসায় পড়াশোনা করে। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আগামী ক্লাসে আমি পরবর্তী অন্য টপিকস নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকো সবাই।